হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি এসএসসি জিডি 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024-এর 22/2/2024-এর ফার্স্ট শিফট। 22 তারিখ 2024-এর 22শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে এসএসসি জিডির যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এটা আমাদের আজকের ক্লাস নম্বর 9। জিডির জন্য অলরেডি আমরা আগে 5খানা ক্লাস করেছি, যেখানে তোমাদের কিন্তু এই জিডি 2024-এ যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি। এর আগে আরও জিডির ক্লাসগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। 2023-এর যে এক্সামটা হয়েছিল তারও কিন্তু প্রত্যেকটা শিফট আমরা আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, সেখান থেকে কিন্তু দেখে নেবে। তো চলো এখন শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কী রয়েছে দেখো, জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লিখিত নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি লঙ্ঘন? জাতীয় পতাকা অসম্মান ভারতীয় সংবিধানে উল্লিখিত যে মৌলিক কর্তব্য, আমাদের মৌলিক কর্তব্য কি না, জাতীয় পতাকাকে সম্মান দেওয়া, সেটাকে অসম্মান করা যাবে না। তো যদি আমরা অসম্মান করি তাহলে আমাদের মৌলিক কর্তব্যের কোন ধারাটা লঙ্ঘন করা হবে? সেটা হচ্ছে ধারা 51A, 51 ক্যাপিটাল এ স্মল এ। ঠিক আছে, এই যে ধারাটা, এটা আমাদের কিন্তু লঙ্ঘন করা হবে যদি আমরা জাতীয় পতাকাকে অসম্মান করি। তারপরে দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন যন্ত্রটি বাজিয়েছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এসএসসি এক্সামের ক্ষেত্রে। পণ্ডিত রবিশঙ্কর, যিনি একজন সেতার বাদক, অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তিনি একজন সেতার বাদক। তাহলে সেতার বাদক আরও কিছু আমরা নাম দেখে নেব। তো প্রথমেই তো রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, ভালো করে মনে রাখো। তার সঙ্গে রয়েছেন শহীদ পারভেজ খান, অনুষ্কা শঙ্কর, হরশঙ্কর ভট্টাচার্য, বেলায়েত খান, আর হচ্ছে মোস্তাক আলী খান। এরা কিন্তু প্রত্যেকে বিখ্যাত সেতার বাদক। তারই সঙ্গে দেখো শরৎ বাদককে হচ্ছে আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান বা বুদ্ধদেব দাশগুপ্ত, এরা কিন্তু প্রত্যেকে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তবলার সাথে যুক্ত কারা? না হচ্ছে জাকির হোসেন, রাধাকান্ত নন্দী, কিষান মহারাজ, শান্তা প্রসাদ, নিখিল ঘোষ, এরা প্রত্যেকেই কিন্তু তবলাবাদক। তাহলে সেতার, শরৎ এবং তবলা, এই যে বিখ্যাত যে নামগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মনে রাখো। 3 নম্বরে চলে যাও, নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা রিট নয়? সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা যে রিটগুলো রয়েছে, সেগুলোর মধ্যে নয় কোনটা? না, সেটা হচ্ছে জাস সলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে সুপ্রিম কোর্টের কর্তৃক যে রিটগুলো রয়েছে সেগুলো দেখে নাও। কর্পাস ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারান্টো এবং সার্টিওয়ারি। তাহলে এই যে রিটগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা রিট, এগুলো একটু তোমরা ভালো করে মনে রাখো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, বর্তমানে কোন নদীর তীরে হরপ্পা প্রাচীন নগরী নির্মিত হয়েছিল? বর্তমানে কোন নদীর তীরে হরপ্পার প্রাচীন নগরী নির্মিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাবি নদীর তীরে হরপ্পার প্রাচীন নগরী নির্মিত হয়েছিল। গোষ্ঠী আবাসে বসবাসকারী বাসিন্দা সহ নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য গণনা করা গড় আয়কে কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে? গোষ্ঠী আবাসে বসবাসকারী বাসিন্দা সহ নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য গণনা করার গড় আয় কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে? না হচ্ছে মাথাপিছু আয় বা হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। কত্থক নৃত্যকে ড্যাশের সংমিশ্রণ বলা হয়। কত্থক নৃত্যকে ড্যাশের সংমিশ্রণ বলা হয়। এটা হচ্ছে সঙ্গীত, নৃত্য এবং আখ্যানের সংমিশ্রণ বলা হয়। রাধা শ্রীধর নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? বলো। দেখো, নৃত্য থেকে কোশ্চেন রয়েছে।
এইভাবে বাদ্যযন্ত্র থেকে তো কোশ্চেন থাকে। এসএসসি মানেই এসএসসির প্রত্যেকটা এক্সামে এইভাবেই কোশ্চেন কিন্তু থাকে। তো এটা সঠিক অ্যান্সার হিসেবে ভারতনাট্যম। রাধা শ্রীধর যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তো এখান থেকে কিছু আমাদের নামগুলো মনে রেখে দিতে হবে। ভরতনাট্যমে যেমন বিখ্যাত একজন যামিনী কৃষ্ণমূর্তি, ভালো করে আমার নামটা মনে রাখো, যেটা বারবার দেয় এক্সামে। রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, টি বালা সরস্বতী, সিবি চন্দ্রশেখর, বিজয়ন্তী মালা, স্মিতা রাজন, মল্লিকা সারাভাই, পদ্মা সুব্রমণ্যম, লীলা সামসন। প্রত্যেকটা নাম এমটিএস বা জিডি বলো, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট ভারতনাট্যমে। কত্থক হচ্ছে ভারতী গুপ্তা, সীতারা দেবী, মানসী দে, রেবা বিদ্যার্থী, দুর্গা দাস, শম্ভু মহারাজ, গোপী কৃষ্ণ, দময়ন্তী যোশী, কুমুদিনী লাখিরা, রামচন্দ্র গাঙ্গুলি, বিষ্ণু শিরৎকর, রামনারায়ণ মিশ্র, বিরজু মহারাজ, এরা প্রত্যেকেই কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত। একদম ইম্পর্টেন্ট নাম। মণিপুরি নৃত্যের সাথে যুক্ত কে? নির্মলা মেহতা, গুরু বিপিন সিংহ, সবিতা মেহতা, নয়না জাভেরি, রীতা দেবী। তাহলে এই নামগুলো একটু ভালো করে মনে রাখো। ভারতনাট্যম, কত্থক আর হচ্ছে মণিপুরি। এরপরে চলে যাও 8 নম্বর কোশ্চেন। PM প্রোগ্রাম ফর রিস্টোরেশন, অ্যাওয়ারনেস, নুরিশমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেন্স অফ মাদার আর্থ, অর্থাৎ পিএম প্রণাম স্কিমটি 2023 সালে চালু করা হয়েছে। ড্যাশ চালু করা হয়েছে বলে ড্যাশ দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, বিকল্প সার ব্যবহার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার প্রচার করা। এই PM প্রণাম স্কিমটি 2023 সালে চালু করা হয়েছে কিসের জন্য? বিকল্প সার ব্যবহার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার প্রচার করার জন্য। 9 নম্বরে দেখো, 2023 সালের আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রবর্তিত প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, রতন টাটাকে দেওয়া হয়েছিল। তারপরে দেখো 10 নম্বর, সাইমন কমিশন ড্যাশ সালে ভারতে আসে। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? না হচ্ছে 1928 সালে প্রথম ভারতে আসে। এরপরে দেখো 11 নম্বর, তারা যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুরা শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তারই সঙ্গে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমাদের এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই পেয়ে যাবে, বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের PDF পেয়ে যাবে। আমাদের ক্লাসের PDF সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ টেলিগ্রামে দেওয়া হয়। টেলিগ্রামে আগে দেওয়া হয়েছে, সেগুলো কালেক্ট করে নিতে পারবে। তার সঙ্গে পরবর্তীতে যেগুলো দেওয়া হবে সেগুলো কালেক্ট করতে পারবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হও। এখানে তো সমস্ত এক্সাম রিলেটেড আপডেট, জব রিলেটেড আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের শেষে, এখন নয়, ক্লাসের শেষে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে জয়েন করে যাবে। ঠিক আছে? তো এবার চলো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? লিঙ্গ অনুপাত সবচেয়ে কম হচ্ছে কোনটা? অপশান নাম্বার 4, রাজস্থানের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। তো এখানে আমরা কি করেছি? শীর্ষ 4টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রেখেছি। কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। শেষ 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত, কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে লিঙ্গ অনুপাতগুলো সাজানো হয়েছে। সেগুলো কী কী? না হচ্ছে দমন দিউ, দাদরা ও নগর হাভেলি, চণ্ডীগড়, তারপরে হচ্ছে দিল্লির NCT। ঠিক আছে? তাহলে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কেন্দ্রশাসিত অঞ্চল বলে কি বলবে? দমন ও দিউ। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের কোন সম্প্রদায়ের দ্বারা গুরুপুরম পালিত হয়? গুরুপুরম পালিত হয় কোন সম্প্রদায়ের দ্বারা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, শিখ সম্প্রদায় দ্বারা। ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলাটি খেলেন?
আঞ্জুম চোপড়া যিনি একজন ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে দেখো 14 নম্বর, কোন মুখ্যমন্ত্রী 2023 সালে পুরানো মারাঠা কুণবীদের কুণবী শংসাপত্র দেওয়ার বিশেষ একটা ঘোষণা করেছেন? কুণবী শংসাপত্র দেওয়ার বিষয়ে একটা ঘোষণা করেছিলেন কোন সরকার, কোন মুখ্যমন্ত্রী? না, তিনি হচ্ছেন একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে হয়ে যাবে এখানে সঠিক আনসার। কোন দেশ ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল? ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। কে করেছিল? অপশান নাম্বার 4 ইন্দোনেশিয়া করেছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি, রানার্স আপ হয়েছিল ফ্রান্স। 16 নম্বর দেখো, রুক্মিণী দেবীকে ড্যাশের সবচেয়ে বিশিষ্ট শিল্পী হিসাবে গণ্য করা হয়? রুক্মিণী দেবী অরুণডালে কি বলেছিলাম, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম, তাহলে নৃত্য থেকে দুটো কোশ্চেন এখানে হয়ে গেল। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? বলো, একজন কৃষি বিজ্ঞানী, তিনি হচ্ছেন মনকম্বু সম্বাশিবন স্বামীনাথন, অর্থাৎ এম.এস. স্বামীনাথন, যেটা তোমরা পড়েছো এম.এস. স্বামীনাথন, তাই কি না? সেটাকে ফুল ফর্ম দিয়ে দিয়েছে, তো এখানে অনেকে ঘাবড়িয়ে যায়। তাহলে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে। তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্যাস, আমরা কি জানি, গ্যাস থেকে তরল হয় লিকুইড, তারপরে তো কঠিন হয় নাকি, সলিড হয়ে থাকে। কিন্তু এখানে কি বলেছে, গ্যাস থেকে সরাসরি কঠিনে রূপান্তরিত হবে, তখন সেটাকে কি বলা হবে? না, তখন সেটাকে বলা হবে অবক্ষেপণ। কি বলা হবে? অবক্ষেপণ বলা হবে। এবার যদি ঊর্ধ্বপাতনটা কোনটাকে বলা হয়? না, যেখানে কঠিন গ্যাসে পরিণত হয়, কঠিন সরাসরি তরলে না গিয়ে গ্যাসে পরিণত হয়, সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। বাষ্পীভবনটা হচ্ছে কি, না তরলের গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়া, তরল গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। আর বাষ্পায়নটা হলো কি, বাষ্পীভবনের একটি ধরন যা কেবল তরলের পৃষ্ঠতলে তরলের স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় ঘটে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, একটি ফুটবল ম্যাচে দুটি দল দ্বারা খেলা হয়, এটা তো সবাই জানে, দুটি দলের মধ্যে খেলা হয় ফুটবল ম্যাচ। তো প্রতিটিতে সর্বোচ্চ ড্যাশ খেলোয়াড় থাকে প্রত্যেকটা দলে, মানে এক একটা দলে কতজন করে থাকে? না, হচ্ছে 11 জন। একটা দলে 11 জন, যেমন ক্রিকেটে থাকে এক একটা দলে 11 জন করে, ঠিক একই রকমভাবে। তারপরে দেখো আজকের ক্লাসে শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, দারিদ্র সীমার নিচের জনসংখ্যার অনুপাতকে দারিদ্র অনুপাত বা ড্যাশ বলে? দারিদ্র সীমার নিচের জনসংখ্যার অনুপাতকে দারিদ্র অনুপাত এবং হেড কাউন্ট রেশিও কি বলা হয়? হেড কাউন্ট রেশিও বলে। তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে যাও, লাইক না করে কেউ ক্লাসটাকে এক্সিট করবে না। তার সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং তারই সঙ্গে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা আমাদের ক্লাসের পিডিএফ প্লাস সমস্ত এক্সাম রিলেটেড আপডেট প্লাস যে কোনো জব রিলেটেড আপডেট আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। তোমাদের সমস্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা আমাদের টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, তার প্রত্যেকটা জিজ্ঞাসা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়, আমরা সেটা রিপ্লাই করি। তোমাদের কোনো কিছু, যে অনেক স্টুডেন্ট আমাদের অনেক কিছু জিজ্ঞেস করে, তা আমরা রিপ্লাই করি। তো তোমরা যারা জয়েন করো নি টেলিগ্রামে, যুক্ত হয়ে যাও, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেখানে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে।